এখানে অনেক বক্তা আছেন। আমি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে অভিনন্দন জানাবো। প্রায় 4-4.5 কিলোমিটার রাস্তা আপনারা হেঁটেছেন। আমি আপনাদের সঙ্গে মাঠখাল থেকে ধরে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা হেঁটে আপনাদের দেশম আফ্রিকার প্রতি ভক্তি এবং লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আজকে একতা যাত্রা সফল হয়েছে। তাই আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দন এবং ধন্যবাদ, দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার আগে যে সমস্ত বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করেছিলেন, পরবর্তীকালে দেশকে পুনর্নির্মাণ গঠনের ক্ষেত্রে যারা অনবদ্য ভূমিকা নিয়েছেন, দীর্ঘদিনের কংগ্রেসের রাজত্বে তাদেরকে সম্মান মর্যাদা, তাদের ত্যাগ, তাদের ইতিহাস ভারতবর্ষের জনগণের সামনে আনা হয়নি। ইচ্ছাকৃতভাবে আনা হয়নি একটি পরিবারকে ভারতবর্ষের সবকিছু ক্রেডিট দিয়ে দেওয়ার জন্য। তাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রথমেই দায়িত্ব নেওয়ার পরে 14 সালের পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইলগুলি প্রকাশিত করেন। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান, তার যে দিল্লি চলো ডাক, তার যে আজাদির ফৌজ তৈরি এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান করার যে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য বা লড়াই, সেটা সবার সামনে আনেন। একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো। নরেন্দ্র মোদীজি দিল্লির যে প্রধান পথ ছিল, এখানে কুচকাওয়াজ হয়, যার নাম রাজপথ, তাকে নাম বদলে কর্তব্য পথ করেন। যে স্বাধীনতা তোর ভারতবর্ষে কর্মই একমাত্র আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই কর্তব্য পথ আমাদের দায়বদ্ধতা এবং কর্ম সৃষ্টি, দেশকে বিকশিত ভারতের লক্ষ্যে নিয়ে যাওয়া। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তিনি দিল্লির কর্তব্য পথে স্থাপন করার মধ্য দিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার অনেক দিন পরে সঠিক সম্মান মর্যাদা দেন। একইভাবে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ পুরুষ বলা হতো, স্বাধীনতা আন্দোলনে তার অবদান, স্বাধীনতার পরে দেশ গঠনে তার অবদান, সোমনাথ মন্দির রক্ষা করার ক্ষেত্রে তার ভূমিকা অবদান, আজকে লোহা দিয়ে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ মূর্তি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গুজরাটে তার জন্মস্থানে তৈরি করে লৌহ মানবকে প্রকৃত সম্মান মর্যাদা দেওয়ার কাজ ভারত সরকার করেছে। তাই এবছর 150 বছর পূর্তি লৌহ মানবের, তার সম্পর্কে নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে সঠিক জানেন, স্বাধীনতার ইতিহাসটা জানেন, তিনি কে ছিলেন, তার লড়াই কি ছিল, তিনি কোন ভারতবর্ষ চেয়েছিলেন, সেটা যাতে, অর্থাৎ রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ, তার জন্য গোটা দেশব্যাপী এই কর্মসূচি চলছে। প্রথমে আমরা তার জন্মদিবসে রান ফর ইউনিটি করেছি। এখন গোটা দেশে ভারত সরকারের যুব দপ্তর, যার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, তার নেতৃত্বে তার দপ্তরের উদ্যোগে এখানে আমাদের মাননীয় বন আধিকারিক আছেন, আমাদের সর্বত্র এই একতা যাত্রা হচ্ছে। আমি পশ্চিমবাংলার একজন বাঙালি হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। 17, 18, 19 3 দিন এই রাজ্যের 121টি জায়গায় এই ধরনের তেরঙ্গা পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে আমরা একসঙ্গে পায়ে পায়ে হাঁটলাম। 121টা জায়গা সফলতার সঙ্গে একতা যাত্রা পশ্চিমবঙ্গে আজকে সফল হলো। 17 তারিখ আমি দক্ষিণ কলকাতার বেহালাতে হেঁটেছি, কালকে আমি বীরভূমের নানুরে হেঁটেছি, বোলপুরে, আজকে আপনাদের শিবপুরে আপনাদের সঙ্গে হেঁটে সমাপ্তি কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আজকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে, জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে।
কারণ এই পশ্চিম বাংলায় ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই রাজ্যে যে সমস্ত প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব, যাদের হেডকোয়ার্টার হচ্ছে চীন, যারা কেউ স্বামী বিবেকানন্দের ছবি, গান্ধীজির ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না। তারা লেনিনের ছবি রাখে, কার্ল মার্কসের ছবি রাখে, হোচিমিনের ছবি রাখে, মাও সেতুকের ছবি রাখে। তাই ভুলিয়ে দিয়েছিল বাংলাতে দেশপ্রেম। আর এখন তো পশ্চিম বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয়, কোথাও জাতীয় সঙ্গীত গাওয়ার বদলে বাংলা সঙ্গীত গাইতে বলা হয়। তাই এই বাংলাতে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে। এই 121টি একতা যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাগরণ আমরা ঘটাতে চাই। আগামী দিনে একে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বপ্রথম। এখানে রাজনৈতিক, এখানে জাতপাত, এখানে ভাষা, এখানে সংকীর্ণতা, এখানে প্রান্তীয় বিষয় বড় নয়। বড় হচ্ছে আমাদের দেশ সবার উপরে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন। বইটার নাম হলো দ্য মাস্টার অ্যাজ এ সাহিব। তার প্রধান প্রতিপাদ্যই ছিল দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম কি ছিল? ভারত মাতা। সেই ভারত মাতার জাগরণ পশ্চিমবঙ্গে দরকার রয়েছে। পশ্চিমবঙ্গে দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে। শুধু লৌহ মানবের 150 বছর নয়, আমরা পালন করছি রাষ্ট্রগীত বন্দে মাতরম, যা গেয়ে আজকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতে 150 বছর আমরা পালন করছি। সাথে সাথে আরেকজন যিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যাকে ভগবান বিরসা মুন্ডা বলা হয়, তারও 150 বছর এই বর্ষে আমরা পালন করছি। আসুন সবাই মিলে আমাদের দেশকে শক্তিশালী করি এবং অপারেশন সিঁদুরের পরে আমাদের যে রাষ্ট্রবাদের জাগরণ হয়েছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে, দিকে দিকে ভারতীয়ত্ব, দেশপ্রেম, জাতীয়তাবাদের যে শিহরণ জাগৃত হয়েছে একতা যাত্রার মধ্য দিয়ে, আগামী দিনে আমরা শপথ নিই এই বাংলাতে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব, যে গৌরব হারিয়ে গেছে, সেই গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব। যদি নীতিশ কুমারজি পারেন, যোগী আদিত্যনাথজি পারেন, যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে, আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে, দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব। এই প্রার্থনা রেখে 2047 বিকশিত ভারতের লক্ষ্যে প্রত্যেকটি ভারতবাসী লড়াই করবে, এইটুকু বলে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। সর্দার বল্লভ ভাই প্যাটেল লা প্রণাম, ঋষি বঙ্কিমচন্দ্র লা প্রণাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু লা প্রণাম, ভগবান বিরসা মুন্ডা লা প্রণাম। বন্দে মাতরম, জয় হিন্দ,
জয় হিন্দ। আমি আজকে বিরোধী দলনেতা হিসেবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আনছি। তার কারণ হচ্ছে এই সরকার একদিকে দুর্নীতি, একদিকে বেকারত্ব, অন্যদিকে আর্থিকভাবে দেউলিয়াপনা এবং সর্বস্তরে মানুষের যে ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতা, বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে, তাতে এরা বুঝেছে এবং এসআইআরের আতঙ্ক, বিহারের ফলাফল সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পারিবারিক দল বা কোম্পানি তারা বুঝেছেন যে এবারে নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না। আমি একটি পার্টিকুলার বিষয় আপনাদের সামনে প্রকাশ্যে আনবো, সেটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার জন্য ৯,১১৪টি স্কিমে তারা টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছেন এবং টেন্ডার ফ্লোট করেছেন। অনগোয়িং চলছে, ২১ দিনের মধ্যে এই টেন্ডার কমপ্লিট করতে হবে, তারপরে তারা ওয়ার্ক অর্ডার ইত্যাদি ইস্যু করবেন। ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোনো বক্তব্য নেই, কারণ ১৪.৫ বছর কিছু করেননি। ভোটের আগে যদি কিছু করেন কারণ কোনো আপত্তিও নেই, করুন আপনি। রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, চারিদিকে বিপর্যস্ত অবস্থা। যারা প্রত্যেকদিন আমরা ৬০০ কিলোমিটার এলাকা জার্নি করি, যাতায়াত করি, জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে, গ্রামীণ রাস্তায় ঢুকলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এতে কোনো আপত্তি নেই, কিন্তু পশ্চিমবাংলায় একদিকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সর্বনাশ করেছেন এই মুখ্যমন্ত্রী, অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার্স, কন্ট্রাকচুয়াল ওই হাফ দাড়ি কাটার মতো করে ছেড়ে রেখে দিয়েছেন সবাইকে। আশা, আইসিডিএস থেকে শুরু করে সমস্ত স্তরে তারা ন্যূনতম সংসার চালানোর মতো বেতন বা সম্মানী এই সরকার দিচ্ছে না, এটা সবাই জানে। এর বাইরেও হাজার হাজার বেকার যুবক, এটা লক্ষ লক্ষই হবে ছোট থেকে বড় ধরলে, তার সঙ্গে বড় বড় কিছু রেপুটেড অর্গানাইজেশন, তারা ঠিকাদারি সংস্থা কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এই ঠিকাদারি সংস্থাগুলি হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং বিভিন্ন জেসিবি মেশিন সহ, কংক্রিট সহ, রোড রোলার সহ নানা রকমের যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে অপারেট করেন, কাজ করতে জানেন, তাদের থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে সিমেন্ট, বালি, রড পারচেস থেকে একটা বড় অর্থকরী বিষয় এই নির্মাণ এবং ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত আছে। ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ প্রচুর রয়েছে আমাদের রাজ্যে, যেখানে স্বল্প পুঁজির বেকার যুবক যুবতীরা, যাদের বয়স চলে গেছে বা যারা চাকরি পাননি বা যারা চাকরি করতে চান না, তাদের বাবা মার কাছ থেকে তারা জমি জায়গা বিক্রি করে ব্যাংক থেকে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে, অথবা শিক্ষক, অধ্যাপক, সরকারি কর্মচারীর পুত্র তার বাবার রিটায়ারমেন্ট বেনিফিটকে নিয়ে তারা এই সমস্ত কাজ করেন, নিজেরা করেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং নানা ধরনের অনুসারী যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কাজ দেন। আমরা দুর্নীতিতে ভরা মানরেগার কথা সবাই জানি, যে মানরেগাতে কংগ্রেসের সময় ৪ থেকে ১৪ মাত্র ১৪,০০০ কোটি টাকা এই সরকারকে দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারকে। কিছুটা সিপিএম এর সময় ১১ পর্যন্ত, ৩ বছর তৃণমূলের সময়। ১৪ থেকে ২২ পর্যন্ত, ২২ সালের পরে
ভুয়া কোটি লক্ষ লক্ষ ভুয়া রেশন আপনার জব কার্ড ধরা পড়ার পরে তার 19টা কমিটি আসার পরে তারা করেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব হচ্ছে, হাইকোর্টও বলেছে যে আপনারা ঝাড়াই বাছাই করে কাজ চালু করুন, এবং দক্ষিণ 24 পরগনায় মুর্শিদাবাদে কাজ চালু করবেন না, আর অন্য জায়গায় সেটা অন্য জিনিস। কিন্তু সেখানেও মেটেরিয়াল সাপ্লাই যারা দিয়েছিলেন ছোট ঠিকাদাররা হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে অন্যায়ভাবে কাটমানি নিয়ে, পার্টি ফান্ডে টাকা নিয়ে, এক শ্রেণীর নির্মাণ সহায়ক বিডিওরা ডিএমরা যুক্ত হয়ে, এবং মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিজেই অর্ডার দিয়েছেন, নিজেই চারা কিনেছেন, এসব করে হাজার হাজার কোটি টাকা তারা পাননি। পরবর্তীকালে জল জীবন মিশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রত্যেকটা পিএইচই অফিসে জেলায় জেলায় তারা ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন, তাদেরও 3-4 হাজার কোটি টাকা তারা পাননি। ব্যাংকে লোন মেটাতে পারছেন না, সংসার চালাতে পারছেন না। 2025-এর দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় পুজো, তাতে তারা আনন্দও করতে পারেননি, জামা কাপড় কিনতে পারেননি।